আমার মতো ধনী পাখি এই জঙ্গলে আর একটাও নেই। এবার আমি সবাইকে আমার পায়ের নিচে ধুলো করে রাখবো। হা হা হা। সবাই আমার ইশারায় নাচবে। ওস্তাদ, মিনুর মেয়ে মুন্নির বিয়ে হচ্ছে, যাকে আপনি পছন্দ করতেন, আর তার বিয়েতে অনেক টাকা খরচ হচ্ছে। আপনি কি এই বিষয়ে কিছু জানেন? হ্যাঁ। কি? আমি এই জঙ্গলের একজন গণ্যমান্য ব্যক্তি, আর আমাকে না জানিয়ে বিয়ে, সেটা আবার আমার মুন্নিকে? আজ আমি করাচ্ছি বিয়ে। এই বেটা শালিক, চল তো, চল এবার। কালু আর শালিক মিনুর বাড়িতে গিয়ে হাজির হয়। এই মিনু মাসি, আমাকে না জানিয়ে তুমি তোমার মেয়েকে বিয়ে দিচ্ছ কোন সাহসে? তুমি জানো না এই জঙ্গলে সবাই চলে আমার ইশারায়? বাবা, আমার ভুল হয়ে গিয়েছে। এবারের মতো তুমি আমাকে মাফ করে দাও। আর বসো বাবা, আর এসে যখন পড়েছো তখন দুটো ডাল ভাত খেয়ে নাও। আরে রাখো তোমার ডাল ভাত, এই বিয়ে হবে না। আর তুমি তোমার মেয়ের বিয়ের জন্য যা টাকা জমিয়েছিলে তা আমাকে দিয়ে দাও। তুমি কি বলছো বাবা? আমার মেয়েটার যদি বিয়ে না হয় তাহলে তো আমার মেয়েটা লগ্নভ্রষ্ট হয়ে যাবে। তুমি দয়া করো বাবা, আমার মেয়েটাকে তুমি অপয়া করো না। আমি যা বলেছি সেটাই আমার শেষ কথা। যদি আমার কথায় কোনো নড়চড় হয়েছে তো এক্ষুনি তোমার মেয়েকে কেটে নদীতে ভাসিয়ে দিব, আমি বলে দিলাম। ওস্তাদ, বলছিলাম কি, আমরা মেয়েটার বিয়ে না আটকিয়ে শুধু টাকাগুলো নিয়ে চলে যাই। আপনি তো আর ওই মেয়েকে বিয়ে করবেন না। শুধু শুধু মেয়েটার জীবন নষ্ট করার কি আর দরকার বলুন? তুই অবশ্য ঠিকই বলেছিস মিনু মাসি। টাকা পয়সা যা আছে সব দিয়ে দাও আমাকে, আর আমি চলে যাওয়ার পর মেয়ের বিয়ে দাও। মিনু ভয় পেয়ে তাড়াতাড়ি টাকা পয়সা সব বের করে দেয়, আর কালু তা নিয়ে চলে যায়। এদিকে পাত্রপক্ষ বলে ওঠে, কোনো যৌতুক আর সোনাদানা ছাড়া আমি আমার ছেলের বিয়ে করাতে পারবো না। বাবা রকি, চল, তোকে আমি অন্য কোনো বড়লোক পাখির সাথে বিয়ে দিয়ে দিব। না না বিয়াই মশাই, আমাদের সাথে এমন অন্যায় করবেন না। ছেলেপক্ষ মিনুর কোনো কথা না শুনে সবাই বিয়ে ভেঙে দিয়ে চলে যায়, আর মুন্নি লগ্নভ্রষ্ট হয়ে যায়। শয়তান বড়লোক কালু কাক, তুই আমার এত বড় ক্ষতি করলি। দেখবি একদিন তুই ঠিক এর প্রতিদান পাবি। মিনু আর মুন্নি অনেক কাঁদতে থাকে, কিন্তু গরিব হওয়াতে তার কান্না কারো কান অব্দি পৌঁছায় না। এভাবে কেটে যায় বেশ কয়েকদিন। এদিকে গরিব টুনি পাখির বাড়িতে, মা টুকি, তুই কিন্তু একদম বাড়ি থেকে বের হবি না। আমি এক্ষুনি খাবার সংগ্রহ করে বাড়ি ফিরে আসছি। ঠিক আছে মা, আমি কোথাও যাব না। নিজের ছানাকে ঘরে রেখে টুনি খাবারের খোঁজে যায়, আর সেখানে গিয়ে টুনি একটা বাঘের ছানাকে কাদায় পড়ে কাঁদতে দেখে, আর কাছে গিয়ে বলে, আহারে, ছানাটা কেমন কাদায় পড়ে কষ্ট পাচ্ছে। ও ছানা, তোমার মা কোথায় গো? আমি আমার মাকে হারিয়ে ফেলেছি। তুমি আমাকে কাদা থেকে তোলো, আমি যে কাদায় ডুবে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে এক্ষুনি তুলে নিয়ে আসছি। আমাকে বাঁচানোর জন্য তোমাকে অনেক ধন্যবাদ। এদিকে মা বাঘ তার ছানাকে খুঁজতে খুঁজতে সেখানে চলে আসে, আর টুনিকে দেখে বলে, এই পাখি, তুই নিশ্চয়ই আমার ছানাকে ধরে রেখেছিস মারার জন্য। এই জন্যই তো আমি আমার পুরো জঙ্গলে খুঁজলাম আমার ছানাকে, কিন্তু পেলাম না। না মা, তুমি ভুল বুঝছো। উনি না থাকলে আজ আমি কোনোভাবেই বাঁচতে পারতাম না। মানে এসব তুই কি বলছিস? এরপর বাঘের ছানা তার মাকে সব ঘটনা খুলে বলে। সব শুনে মা বাঘ নিজের ভুল বুঝতে পারে। আমি দুঃখিত বোন, তুমি আমাকে মাফ করে দাও। না না বাঘ বোন, মাপ চেয়ে আমাকে ছোট করবে না। টুনি বোন, আমি তোমার কাছে ঋণী হয়ে থাকলাম। যদি কোনোদিন কোনো বিপদে পড়ো তবে আমাকে স্মরণ করো, আমি এসে তোমাকে সাহায্য করব। ঠিক আছে বাঘ বোন।
এরপর মা বাঘ তার ছানাকে নিয়ে সেখান থেকে চলে যায় আর টুনিও খাবার সংগ্রহ করে নিয়ে বাড়ি ফিরে যায়। মা, আজ তোমার আসতে এত দেরি হলো কেন? সে অনেক কথা রে মা, তুই আগে খেয়ে নে, তারপর সব বলছি। জানো মা, কালু আঙ্কেলের বাড়ি থেকে না ডিম ভাজির গন্ধ আসছে। আমার এসব দানাদার খাবার একদম খেতে ভালো লাগছে না। তুমি আমায় ডিম ভাজি করে দাও না। মারে, আমার কাছে তো একটা পয়সাও নেই, তোকে আমি কি করে ডিম ভাজি করে দিব বলতো? আমি কিছু জানি না, তুমি আমাকে ডিম ভাজি করে দিবে মানে দিবে, এটাই আমার শেষ কথা মা। আচ্ছা দাঁড়া, আমি কালু দাদার কাছে একটু চেয়ে নিয়ে আসি। কালু দাদা, তুমি অনেক সুস্বাদু করে ডিম ভাজি করছো। আমার মেয়েটা না খুব করে খেতে চাচ্ছে গো, তুমি একটু ডিম ভাজি দাও না গো আমায়। ফকিন্নির বাচ্চার আবার শখ কত, যা ভাগ এখান থেকে। নিজে ডিম পেড়ে সেটা ভেজে নিজের মেয়েকে খাওয়া, যা। ছি কালু দাদা, এসব তুমি কি বলছো? মা, তুমি খালি হাতে কেন ফিরে এলে? ডিম ভাজির পরিবর্তে তুই আমার মাথাটা চিবিয়ে খা বলছি, খা। টুকি মায়ের কথায় মন খারাপ করে বাড়ি থেকে বেরিয়ে যায়। আমাকে তো কেউ ডিম ভাজি দিল না, এবার আমি চুরি করেই খাবো। টুকি চুপি চুপি কালুর বাড়িতে যায়। এদিকে কালু ডিম ভাজি করে টেবিলের উপর রেখে রান্নাঘরে যায়। আর সেই সুযোগে টুকি ডিম ভাজি চুরি করে নিয়ে বাড়ি ফিরে আসে। এদিকে কালু বলতে থাকে, এ কি, আমার ডিম ভাজি কোথায় গেল? তখন তো টুনি এসেছিল, তার মানে টুনি আমার ডিম ভাজি চুরি করেছে। আজ ওদের দেখাচ্ছি মজা। কালু কাক তলোয়ার হাতে নিয়ে টুনির বাড়িতে যায়। টুনি কালুকে অবস্থায় দেখতে পেয়ে টুকিকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। কোথায় পালাবি? দাঁড়া বলছি, দাঁড়া। কালু টুকি আর টুনির পিছনে ছুটতে থাকে। আর এদিকে বাঘটা দেখতে পেয়ে টুনিকে ডাকে, আর টুনি নিচে নেমে আসে। আর কালুর সব অপকর্মের কথা বাঘকে খুলে বলে। এদিকে কালুও নিচে নেমে আসে। টুনি, ওই বাঘ তোকে আজ আমার হাত থেকে বাঁচাতে পারবে না। এবার থেকে আর কোনো অত্যাচারী পাখি থাকবে না, জঙ্গলের সবাই অনেক সুখে থাকতে পারবে। তোমাকে অনেক ধন্যবাদ বাঘ দিদি, এবার তোমরা বাড়ি ফিরে যাও। টুনি তার মেয়েকে নিয়ে আবারও বাড়ি ফিরে আসে আর অনেক সুখে দিন কাটাতে থাকে। কালু, কাল আমি আমাদের আম গাছটায় গিয়েছিলাম, গাছে অনেক আম ধরেছে, তবে আগের মতো হয়তো ধরেনি। সব সিজনে তো আর একরকম ভাবে ফল ধরবে না, কোনোবার কম আবার কোনোবার বেশি। তা আমগুলো কি পেকেছে? আম তো পাকেনি, শুধু পরিপক্ক হয়েছে, তবে আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। তা তোমার মাথায় কি এমন বুদ্ধি এলো শুনি? কিছু কাঁচা আম পেড়ে সেগুলো দিয়ে কাঁচা আমের শরবত বানিয়ে বিক্রি করলে কেমন হয় বলো তো? আজকাল যা গরম পড়েছে, আমার তো মনে হয় এই ব্যবসা করলে অনেক লাভবান হওয়া যাবে। তাহলে চলো, আর দেরি না করে আজই আমাদের কাজ শুরু করে দেই। কালু আর কাকুলি নিজেদের পরিকল্পনা মাফিক আম গাছ থেকে কাঁচা আম পেড়ে নিয়ে আসে আর তা দিয়ে শরবত বানিয়ে বিক্রি করতে চলে যায়। শরবত শরবত, টেস্টি টেস্টি কাঁচা আমের শরবত। এই গরমে যে একবার কাঁচা আমের শরবত খাবে, তার প্রাণটা পুরো জুড়িয়ে যাবে আর বারবার শরবত খেতে মন চাইবে। নিয়ে যাও, নিয়ে যাও। তা তো দেখি এক গ্লাস কাঁচা আমের শরবত খেয়ে দেখি কেমন হয়েছে। আরে বাহ, কাঁচা আমের শরবতটা তো অনেক সুস্বাদু হয়েছে, দাও দেখি আরেক গ্লাস। দাও দাও, আমাকেও এক গ্লাস দাও, আমি খেয়ে আমার প্রাণটা জুড়াই। সবাই কালু আর কাকুলির কাছ থেকে কাঁচা আমের শরবত খেয়ে অনেক প্রশংসা করে। একদিনই কালু আর কাকুলির অনেক টাকা লাভ হয়। কালু, দেখেছো আমাদের কতগুলো টাকা লাভ হয়েছে? আমরা এরপর থেকে আর পাকা আম বিক্রি করব না, শরবত বানিয়ে বিক্রি করব আর অনেক টাকার মালিক হব। আর তারপর আমরা অনেক বড় একটা শরবতের দোকান দিব, কি বলো কাকুলি?
কালু আর কাকুলি অনেক খুশি হয়। এরপর থেকে তারা প্রতিদিন কাঁচা আমের শরবত বানিয়ে বিক্রি করতে থাকে। আর প্রতিদিন আম ছেঁড়ার কারণে এক পর্যায়ে গাছের আমও শেষ হয়ে যায়। আর এভাবেই দেখতে দেখতে অনেকগুলো দিন কেটে যায়। আম গাছ আর নতুন করে কোনো আম দেয় না। এ দেখে কালু আর কাকুলি ভীষণ রেগে যায়। কিরে গাছ, আমরা তো তোর গোড়ায় এত জল দিচ্ছি, সার দিচ্ছি, তবুও কেন জানি তুই আর আম দিচ্ছিস না? আমার তো এখন বয়স হয়ে গিয়েছে, তাই আর ফল দিতে পারছি না। মানেটা কি? তুই যদি আমাদের ফল না দিস তাহলে তোকে আর আমরা তো যত্ন করে কি করব? তোকে তো তাহলে এক্ষুনি কেটে ফেলা উচিত। না না, তোমরা আমার সাথে এমনটা করো না। আমি তো শুরু থেকে তোমাদের ফল দিয়ে এসেছি, তার কারণে তো তোমাদের আমার প্রতি কৃতজ্ঞ থাকা উচিত। তা না করে তোমরা উল্টোই আমাকে কেটে ফেলতে চাইছো। তোর যত্ন নিয়েছি বলেই তো তুই আমাদের ফল দিয়েছিস, না করলে তো আর দিতি না। তাহলে কৃতজ্ঞ থাকতে বলছিস কোন সাহসে? তোকে দয়া করে কাটলাম না, এটাই তোর ভাগ্য। আর তুই কিনা উল্টো বড় বড় কথা বলছিস। আমার ভুল হয়েছে মালিক, আমাকে মাফ করে দাও। আজ থেকে তোর সব সার জল দেওয়া বন্ধ। তোর আর কোনো পরিচর্যায় আমরা করব না। এই বলে কালু আর কাকুলি সেখান থেকে চলে যায়। আর আম গাছটি মন খারাপ করে কাঁদতে থাকে। এই পাখিগুলো এত নিষ্ঠুর কেন? আমি তাদের কত উপকার করলাম, আর তারা আজ আমাকে অবহেলা করে চলে গেল। এরপর থেকে কালু আর কাকুলি কখনোই গাছের যত্ন নেয় না। ধীরে ধীরে গাছটি প্রায় মৃতপ্রায় হয়ে যায়। সেই কতদিন হয়ে গেল, আমাকে কেউ একটু জল খেতে দেয় না। আমি যে এখন মাটির গভীর থেকেও আর জল চুষে নিতে পারছি না। আমার যে আর ভালো লাগছে না। এভাবে চলতে থাকলে তো আমি খুব তাড়াতাড়ি মরে যাব। এই নে তোর জল খাবার। এইসব তুমি কি দিলে? আমার যে গন্ধে দম বন্ধ হয়ে আসছে। দয়া করে তুমি এগুলো সরিয়ে নাও, আমি যে আর সহ্য করতে পারছি না। কেন কেন? একা একাই তো বকবক করছিলি যে তোকে কেউ কোনো জল খাবার দিচ্ছে না। নে এবার মজা করে খা। এই বলে কাকুলি হাসতে হাসতে সেখান থেকে চলে যায়। আর অসহায় আম গাছটি চোখের জল ফেলতে থাকে। ঠিক তখনই টুনি সেদিক দিয়ে যাচ্ছিল, আর গাছের কান্না দেখে দাঁড়িয়ে পড়ে। এ কি গাছ, তুমি এমন করে কান্না করছো কেন? কি হয়েছে তোমার? এরপর গাছটি টুনিকে সব কথা খুলে বলে। কেঁদো না গাছ, ওরা তোমাকে অবহেলা করেছে তাতে কি হয়েছে? আমি তো আছি, আজ থেকে আমি তোমার পরিচর্যা করব। তুমি থাকো, আমি এক্ষুনি তোমার জন্য জল নিয়ে আসছি। টুনি উড়ে গিয়ে জল নিয়ে আসে, আর সেই জল আম গাছের গোড়ায় ঢালতে থাকে। টুনি গাছের যত্ন নিতে থাকে, আর টুনির যত্নে আধমরা গাছটি আবার সতেজ হয়ে ওঠে। টুনি বন্ধু, তুমি আমার অনেক উপকার করেছো। দেখো না, তোমার জন্য আমার আবার নতুন পাতা গজিয়েছে। আমি আবার মুক্তভাবে শ্বাস নিতে পারছি। তোমার এমন পরিবর্তন দেখে আমারও ভীষণ ভালো লাগছে। ঢং দেখে আর বাঁচছি না, মরা অপ্রয়োজনীয় গাছের আবার এত যত্ন। তোমরা হয়তো ভুলে গেছো যে গাছ আমাদের পরম বন্ধু। গাছ আছে বলেই আমরা বেঁচে আছি। গাছ আমাদের ত্যাগ করা বিষাক্ত কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে, আমাদের জন্য অক্সিজেন ত্যাগ করে, আর আমরা সেই অক্সিজেন গ্রহণ করে বেঁচে থাকি। ওটা তো গাছের ধর্ম, তাই সে করে। এতে করে গাছকে এত মহান ভাবার কি আছে শুনি? উপকারী বস্তুর কদর বুঝতে হয়। আমরা যদি গাছকে মহান না ভেবে গাছের পরিচর্যা না করি বা নতুন নতুন গাছ না লাগাই, তাহলে আমাদের জঙ্গল মরুভূমিতে পরিণত হবে।
আর আমরা অক্সিজেনের অভাবে মারা যাব। তোমরা কি সেটাই চাও বলো? টুনির কথা শুনে কালু আর কাকুলি নিজেদের ভুল বুঝতে পারে। হ্যাঁ হ্যাঁ টুনি দিদি, তুমি ঠিকই বলেছো। আসলে আমরা শুধু আর্থিক চিন্তা ভাবনা করেছিলাম, যার কারণে গাছের আসল কদর ভুলে গিয়েছিলাম। আমরা আর কখনোই গাছের অবহেলা করব না, গাছকে খুব ভালোবাসবো। শুধু গাছকে ভালোবাসলেই চলবে না, একটা গাছ কাটলে তার পরিবর্তে আমাদের দুটো গাছ লাগাতে হবে, তবেই না গাছ বৃদ্ধি পাবে। আর গাছ বৃদ্ধি পেলে আমরা সুস্থ সবলভাবে বাঁচতে পারবো। ঠিক, একটা গাছের পরিবর্তে আমরা একটা নয়, যে যত পারবো সে তত বেশি গাছ লাগাবো। এখন তো তাহলে বলতেই হয়, গাছ লাগান, পরিবেশ বাঁচান। বিউটি আর কবুতর তাদের মেয়ে পারুলকে নিয়ে বাস করত। পারুল ছিল খুবই দুষ্টু। পারুল ছোট বড় সকলের সাথে দুষ্টুমি করত। একদিন পারুল উড়ছিল, এমন সময় সে একটা গাছের ডালে তোতাকে দেখে বলতে থাকে, কতদিন হলো কারোর সাথে একটু দুষ্টুমি করি না, আজ একটা সুযোগ পেয়েছি। যাই গিয়ে তোতা কাকার সাথে একটু দুষ্টুমি করে আসি, অনেক মজা হবে। কি মজা! পারুল চুপি চুপি তোতার কাছে যায় আর তোতাকে ধাক্কা দিয়ে ডাল থেকে নিচে ফেলে দেয়। ওরে বাবা রে, আমার ডালাটা ভেঙে গেল রে, ভেঙে গেল। কে রে, কে আমাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিলি? হ্যাঁ, কি মজা, কি মজা! তোতা কাকা নিচে পড়ে গিয়েছে, কি মজা! যেমন বাবা মা তার তেমন মেয়ে। দুষ্টু ছানা, আমি এক্ষুনি তোর বাবা মাকে বিচার দিব তোর নামে, জানিস? তোতা রক্তমাখা ডানা নিয়ে বিউটি আর কবুতরের কাছে যায়। এই দেখো বিউটি, তোমাদের দুষ্টু মেয়ে আমার কি হাল করেছে। আমাকে পিছন থেকে ধাক্কা দিয়ে ডাল থেকে নিচে ফেলে দিয়েছে, জানো? তোতা, তুমি অনেক বড়, তোমাকে কি করে আমার ছোট্ট মেয়েটা নিচে ফেলে দিতে পারে? হ্যাঁ, তুমি মিথ্যে কথা বলছো। আমি মিথ্যা কথা বলছি না, আমার অবস্থা কি তোমরা দেখতে পাচ্ছ না? তোমরা তোমার মেয়ের বিচার করবে না নাকি? হ্যাঁ, নাকি আমি মোড়লের কাছে বিচার নিয়ে যাব, বলো তো? আরে আরে তোতা, কি বলছিস এসব? আমার ছোট্ট মেয়ে তোর সাথে একটু দুষ্টুমি করেছে, আর তুই তার নামে মোড়লের কাছে বিচার দিবি? এটা তোর জন্য ভালো হবে না কিন্তু তোতা। নিজের মেয়েকে শাসন না করে আমাকে হুমকি দিচ্ছ? তোমাদের দুষ্টুমের দুষ্টুমির জন্য একদিন কঠোর শাস্তি পাবে, বলে দিলাম তোমাদের। হ্যাঁ, ভালো ভালো বলছি, এখনো সময় আছে। ওকে শাসন করো যাতে ও ভালো হয়। এই বলে তোতা চলে যায়। সন্ধ্যায় পারুল বাড়িতে ফিরে আসলে বিউটি আর কবুতর তাকে সব খুলে বলে। কি ব্যাপার পারুল, এসব কি? আর যদি কখনো এমন বিচার আমার কানে আসে, তাহলে সেদিন আমি তোকে কঠোর শাস্তি দিব। মা, এমন দুষ্টুমি করা ভালো নয়, বোঝার চেষ্টা করো। এমন দুষ্টুমি করার কারণে না জানি কোন দিন তোর নিজেরই বিপদ হয়। বাবা, আমি কোনো দুষ্টুমি করিনি। তোতা কাকা তোমাদের মিথ্যে কথা বলেছে, জানো? কে না কেমন করেছে আর আমার নামে বেঁচে দিয়েছে। বাবা মা, আমি সত্যি কথা বলছি। পারুল এমন মিথ্যা কথা বলেই তার বাবা মাকে বোঝায়। একদিন সকালে টুনি ঘরে প্লেট ভর্তি মিষ্টি রেখে বলছিল, ঘরে কোনো খাবার পানি নেই, যাই নদী থেকে একটু পানি নিয়ে আসি। এসব বলে টুনি ঘরের দরজা খোলা রেখে কলস নিয়ে নদীতে যায়। আর ঠিক তখনই ওদিক দিয়ে পারুল উড়ে যাচ্ছিল। পারুলের চোখ যায় টুনির ঘরে রাখা মিষ্টির দিকে। মিষ্টিগুলো কি সুন্দর না দেখা যাচ্ছে। টুনি মাসিও ওদের ঘরে নেই, নদীর দিকে গিয়েছে। এই সুযোগে আমি মিষ্টিগুলো খেয়ে ফেলি। এই বলে পারুল টুনির ঘরে প্রবেশ করে। বাবা,
মিষ্টিগুলো খাওয়ার আগে ঘরে দরজাটা ভালো করে দেই, যাতে আমাকে বাইরে থেকে কেউ দেখতে না পারে, আর টুনি মাসিকে নালিশও না করতে পারে। পারুল ভেতর থেকে দরজা লাগিয়ে দেয় আর দরজায় ঝুলে থাকা তালাটাও লাগিয়ে দেয়। পারুল বিছানার উপর উঠে বসে মিষ্টিগুলো মজা করে খেতে থাকে। মিষ্টি খাওয়া শেষে পারুল বাহিরে যেই না বের হওয়ার জন্য দরজা খুলতে যায়, তখনই সে দেখে তালা ঝোলানো। হায় হায়, আমি কি করে ফেলেছি? তালা লাগিয়ে নিজের পাতে নিজেই পড়েছি। এবার তো টুনি মাসি আমাকে ধরে ফেলবে। কেউ কি আছো? আমাকে একটু বাইরে বের করো না। বাবা মা কোথায় তোমরা? ঠিক তখনই ওখানে টুনি আসে। কি ব্যাপার? আমার ঘরের ভিতর থেকে শব্দ আসছে, আবার দরজাটাও বন্ধ। এই কে আমার ঘরে? কে শুনি? মাসি, ক্ষমা করো, আমাকে ক্ষমা করে দাও। আমি ভুল করে দুষ্টুমির বশে তোমার মিষ্টি খেতে ঘরে প্রবেশ করে ভিতর থেকে তালা লাগিয়ে দিয়েছি। এবার আর বাইরে বের হতে পারছি না। আমাকে বের করো মাসি, আমার যে একা ঘরে থাকতে ভীষণ ভয় করছে। ওই তালার চাবিটা তো আমার কাছে নেই, এবার আমি দরজা খুলবো কি করে? আর আমার শখের মিষ্টিগুলো তুমি খেয়ে ফেলেছো? টুনি পারুলকে এসব বলছিল। অন্যদিকে বেশ কিছুক্ষণ কেটে যাওয়ার কারণে বিউটি কবুতরকে বলতে থাকে, কবুতর, মেয়েটা অনেকক্ষণ হলো বাড়ি থেকে বেরিয়েছে, এখনো ফেরেনি। চলো তো খুঁজে দেখি ও কোথায় গিয়ে খেলছে। আচ্ছা, ওর আবার কোনো বিপদ হলো না তো? বিউটি আর কবুতর পারুলকে খুঁজতে খুঁজতে টুনির কাছে আসে আর টুনির মুখে সব শুনতে পায়। আমার মেয়েটা ভেতরে বন্দি আছে। ওগো, তাড়াতাড়ি ওকে বের করার চেষ্টা করো গো। বিউটির কথা শুনে পারুল আরো বেশি কান্না করতে থাকে। মা বাবা, আমাকে তোমরা বের করো। আমি কথা দিচ্ছি, আমি আর কখনো কোনো দুষ্টুমি করব না। এখন থেকে তোমরা যা বলবে আমি তাই করব। চলো সবাই মিলে দরজাটাকে ভাঙতে শুরু করি, আমার মেয়ে ভিতরে অনেক ভয় পাচ্ছে। তিনজন একসাথে দরজা ধাক্কা দিয়ে ভেঙে ফেলে। ততক্ষণে ভেতরে পারুল অজ্ঞান হয়ে গিয়েছিল। এরপর টুনি তাড়াতাড়ি পানি দিয়ে পারুলের জ্ঞান ফেরায়। তোমরা এসেছো, তোমরা এসেছো আমার কাছে। আমি উচিত শিক্ষা পেয়েছি জানো। আমি আর কখনো কোনো দুষ্টুমি করব না। টনি মাসি, তুমি আমাকে ক্ষমা করে দিও। আমি চাচার সাথে এতদিন দুষ্টুমি করেছিলাম, আমি তার কাছে গিয়ে ক্ষমা চাইবো। পারুল, তোকে আমি একদিন বলেছিলাম না, বেশি দুষ্টুমি করা ভালো নয়, নিজের বিপদ ডেকে আনে। দেখ, আর সেটাই হলো। দূরের এক বনে যজ্ঞ কাক নামে এক দুষ্টু পাখি বাস করত। যজ্ঞ কাক তার দুষ্টু বুদ্ধি দিয়ে বনের সবাইকে জব্দ করত। একদিন সকালে টুনি তার জমিতে আলু চাষ করার জন্য প্রস্তুতি নিচ্ছিল। এমন সময় যজ্ঞ ওখানে আসে। আরে আরে, এই টুনি তো দেখছি আলু চাষ করছে। আমার মাথায় একটা দুষ্টু বুদ্ধি এসেছে। আজ এই টুনির ওপর আমার দুষ্টু চালাকি প্রয়োগ করব। হ্যাঁ। আরে যোগ্য দাদা যে, তুমি কি আমাকে কিছু বলবে যোগ্য দাদা? ওভাবে যে দাঁড়িয়ে আছো। হ্যাঁ, বলবোই তো। হ্যাঁ রে টুনি, এই আলুগুলো কি তুই তোর এই জমিতে রোপণ করবি নাকি রে? হ্যাঁ দাদা। তুই যে বোকা, তার প্রমাণ পেলাম আমি, জানিস? আরে বোকা, আলু কি কেউ কাঁচা রোপণ করে নাকি? আলু সবাই সিদ্ধ করে রোপণ করে।
সিদ্ধ আলু রোপণ করলে ফলন অনেক বেশি হয়, বুঝেছিস? যা তাড়াতাড়ি আলুগুলো সিদ্ধ করে নিয়ে আয়। কি বোকা রে তুই! যজ্ঞর কথা শুনে টুনি চুপ করে ভাবতে থাকে। এ দেখে যজ্ঞ মনে মনে বলে, টুনি রে, যতই ভাবতে থাক না কেন, তুই আমার চালাকি কিছুতেই ধরতে পারবি না। তুই সিদ্ধ আলু রোপণ করবি আর আমি রাতে তা চুরি করে খাবো। হা হা হা! ইরে টুনি, এই তুই এত কি ভাবছিস রে? হা করে যা, তাড়াতাড়ি ভালো ফলন পেতে চাইলে আলুগুলোকে সিদ্ধ করে নিয়ে আয়, যা। এরপর টুনি আর কিছু না বলে আলু নিয়ে বাড়িতে ফিরে আসে। আর যজ্ঞর কথা মতো আলুগুলো সিদ্ধ করে নিয়ে জমিতে রোপণ করতে চায়। এভাবেই সেই দিনটা কেটে যায়। দিন পেরিয়ে রাত আসে। রাতে যজ্ঞ চুপি চুপি টুনির জমিতে এসে সেই সিদ্ধ করা আলুগুলো তুলে খেয়ে ফেলতে থাকে। কি শান্তি! আজ রাতটা অনেক আরামে কাটাতে পারবো। যাই গিয়ে একটা ঘুম দেই। পরের দিন সকালে টুনি তার জমিতে এসে দেখে জমির মাটিগুলো এলোমেলো হয়ে আছে আর সেখানে কোনো আলু নেই। টুনি পুরো জমিতে কাকের কয়েকটা কালো পালক দেখতে পায়। এ দেখে টুনি বুঝতে আর কিছুই বাকি রইল না। দুষ্টু কাক, তুই আলু খাওয়ার জন্য আমার সাথে এত বড় চালাকি করেছিস? শয়তান, আমারও একদিন সুযোগ আসবে দেখিস। সেদিন আমি তোকে তোর এই দুষ্টুমির কঠোর শাস্তি দিব। খুব চালাক তুই, তাই না? দিব তোকে তোর চালাকির শাস্তি আমি, হ্যাঁ, এই বলে দিলাম। এভাবেই বেশ কয়েকদিন কেটে যায়। যজ্ঞ কাক বনের সকলের সাথে দুষ্টু চালাকি করতে থাকে। একদিন যজ্ঞ নদীর পাড় দিয়ে হাঁটছিল। এমন সময় নদীর পাড়ে যজ্ঞ একটা কুমিরকে শুয়ে থাকতে দেখতে পায়। আর যজ্ঞ মনে মনে বলতে থাকে, এতদিন তো পাখিদের সাথে অনেক দুষ্টুমি করেছি, আজ একটু কুমিরের সাথে চালাকি করে দেখি তো। এই যে কুমির দাদা, তুমি জল ছেড়ে ডাঙায় কি করছো শুনি? আর বলো না কাক, রোজ রোজ নদীতে নেমে মাছ ধরে খেতে খেতে বিরক্ত হয়ে গিয়েছি। এখন আর নদীতে নেমে মাছ ধরতে ইচ্ছে করে না। তুমি কি আমাকে একটা বুদ্ধি দিতে পারো আমার এই বিরক্ত কমানোর? হ্যাঁ হ্যাঁ, কেন নয়। তুমি একদিন নদী থেকে অনেক মাছ তুলে রোদে শুকিয়ে শুটকি বানিয়ে সংরক্ষণ করে অনেক দিন ধরে খেতে পারবে, জানো? এটাই তো বুদ্ধি। আর শুটকি শেষ হলে আবার একদিন নদীতে নেমে অনেকগুলো মাছ ধরে আবারও এমন করবে। তাহলেই তো তোমার বিরক্ত কমবে, বলো? আরে, এটা তো তুমি বেশ ভালো বুদ্ধি দিয়েছো। আমি আজকেই এমনটা করব। এই রে, ভালো বুদ্ধি না চাই কুমির, এটা হলো আবার চালাকি রে চালাকি। আমি তোর শুকাতে দেওয়া মাছগুলো চুরি করে মজা করে খাবো। আমি কতদিন হলো মাছ খাই না। যাই লুকিয়ে পড়ি মাছ খাওয়ার জন্য। এসব ভেবে যজ্ঞ ওখান থেকে চলে যায়। আর কুমির নদী থেকে অনেকগুলো মাছ তুলে এনে ওপরে রোদে শুকাতে দেয়। যাক, অনেকগুলো মাছ পেয়েছি। এই মাছগুলো এখানে শুকাক, আমি ততক্ষণে একটু ঘুমিয়ে পড়ি। আজ নদীতে আমি অনেক মাছ খেয়েছি। কুমির মাছগুলোকে শুকাতে দিয়ে ঘুমিয়ে পড়ে। ঠিক তখনই ওখানে যজ্ঞ চুপি চুপি এসে মাছগুলো খেয়ে ফেলে। জব্বর খাওয়া হয়েছে, কাল আবার আসবো। যাই যাই, এখন গিয়ে একটু বিশ্রাম নেই। যজ্ঞ তাড়াতাড়ি করে লুকিয়ে যাওয়ার জন্য তার শরীর থেকে কয়েকটা পালক সেখানে পড়ে যায়।
আর বেশ কিছুক্ষণ পর কুমির ঘুম থেকে উঠে তার মাছগুলোকে না দেখে বলতে থাকে, আরে আরে, আমার শুকাতে দেওয়া মাছগুলো কোথায়? কে খেলো আমার মাছগুলো? আর এখানে তো কাকের পালক পড়ে আছে, তার মানে কাকি আমার মাছগুলো খেয়েছে। দুষ্টু কাক, চালাকি করে সেই জন্য আমাকে সেই বুদ্ধি দিয়েছিলি? কুমিরের সাথে চালাকি করতে এসেছিস, তোকে কঠোর শাস্তি দিব। তোর মাথাতে যদি দুষ্টু বুদ্ধি থাকে তাহলে আমার মাথাতেও কম না। কাল তোকে দেখাবো মজা। পরের দিন কুমির আবারও নদী থেকে মাছ তুলে রোদে শুকাতে দেয়, আর সে ঘুমিয়ে পড়ে। আর সেই সুযোগে যোগু কাক মাছ খেতে আসে। তখনই কুমির চোখ খোলে আর বেটা যোগুকে নদীতে ফেলে দেয়। আরে 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 কুমির দাদা, এটা কি করলে তুমি? আমি সাঁতার জানি না, আমাকে তুলে নাও, তুলে নাও আমাকে। তুই কি ভেবেছিলি সব সময় দুষ্টু চালাকি করে তুই জিতে যাবি? এবার একটু নিজের দুষ্টু চালাকির শাস্তি ভোগ কর। শয়তান, আজকের পর থেকে তোর সব দুষ্টুমি শেষ হলো। কুমির এসব কথা বলতেই থাকে। অন্যদিকে কাক নদীতে ডুবে মারা যায়। তো বন্ধুরা, আমাদের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।